যে শ্রাবণে প্রেম আসে। তনিমা খান। পর্ব 2। সন্তানের খিদে মেটা এটা আরেক স্বস্তিদায়ক দৃশ্য একজন বাবার জন্য। কিন্তু কারোর স্বস্তি বিনষ্ট করে নিজের সন্তানের স্বস্তি নিশ্চিত করা তো অন্যায়। শ্রেয়ানের আনন্দরা ফিকে পড়ল। সে দুঃসহ এক ঢোক গিলল। কত সুন্দর হতো যদি তার সন্তানটির সুখ সর্বদা অটল থাকত, সে মাকে বলল। মামনি মিলা ছোট ও শুধু শ্রবণের কষ্ট দেখে এমন কাজ করেছে। কিন্তু এরপর থেকে আর কখনো ওকে প্রশ্রয় দেবে না এই কাজ করতে। ইরামের বাবা আর পরিবার এটা নিশ্চয়ই ভালো চোখে দেখবে না। আমাদের জন্য কারোর পরিবারের ঝামেলা হোক এটা আমি কদাপি মেনে নিতে পারবো না মামনি। কিসের পরিবার? কিসের বাবা? ইরামের বাবা আছে নাকি? মা মেয়ে কত কষ্টে জীবনযাপন করছে তুই জানিস? সুমনা কপাল কুঁচকে বলল। শ্রেয়ান অবুঝ কণ্ঠে শুধায়। মানে? ইরা ডিভোর্সি, তার স্বামী ওই পরীর মতো মেয়েটাকে সহ একদিন রাতে তালাকের পেপার হাতে ধরিয়ে দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। এক বাচ্চা হওয়ার পর তার মনে হয়েছে বোবা বধির এই মেয়ের সাথে সংসার হবে না। সে আরো ভালো কিছু ডিজার্ভ করে। স্বামী নাকি বড় চাকরি করে। নতুন স্ত্রী নিয়ে সুখে সংসার করছে সে। মা নেই, ইরারও এতদিন খালা বাড়িতে থাকত। সেখানেও কেউ রাখতে চায় না। তারপর এখানে এসে উঠেছে। সে তোর মোর্শেদ চাচার বউকে তো চিনিস না, আস্ত এক জল্লাদ লোভী মহিলা। অতটুকু 7 মাসের বাচ্চা মেয়েটা নাকি তার সব ঘর এলোমেলো করে ভাঙচুর করে। তারা তার ঘরের সবকিছু খেয়ে ফেলে। তার ছেলে মেয়ের পড়াশোনা হচ্ছে না, ঘরের যত সমস্যা সব ইরা আর ইরার মেয়ের। যতক্ষণ ছিলাম শুধু ইরা আর ইরার মেয়ের দোষ। অথচ মেয়েটা বোবা বধির, সাথে ওই মাস কয়েকের বাচ্চা। কত নিচু মনের মহিলা। সুমনার কণ্ঠে ভরপুর তেজ, দিদৃক্ষা। অবাক পানে তাকিয়ে থাকা শ্রেয়ানের চোখে মুখে বিরক্তির প্রলেপ পড়ল। আহ মামুনি, কে কি করলো তা দিয়ে আমাদের কি? তুমি তাদের নিয়ে বাজে কথা কেন বলছো? বাজে কথা না, এগুলো তাদের আসল পরিচয়। তবে আমি বলবো না কেন? আগে চুপ থাকতাম বলেই সবাই পার পেয়ে গিয়েছিল, কিন্তু এখন আর আমি চুপ থাকবো না। ভালো মানুষের দিন শেষ, ভালো মানুষই দেখিয়ে দেখিয়েই আজ আমার নাতিটার এই অবস্থা। শ্রেয়ান হতাশ হয়। নিরুদেক শান্ত স্বরে বলে। কোত্থেকে কোথায় চলে গেলে তুমি? সুমনা টলমলে চোখে তাকিয়ে কণ্ঠে ক্ষোভ নিয়ে বলে। যাব না তো কি করব? কোথায় কি কমতি ছিল? তার সাথে আজ পর্যন্ত কেউ একটা উঁচু স্বরে কথা বলেনি। তুই মাথায় তুলে রাখতি, আমি মাথায় তুলে রাখতাম, কিন্তু এত কিছুর পরেও দিনশেষে কেন আমার দাদুভাইটাকে পুষ্টিহীনতার কারণে হাসপাতালে পড়ে থাকতে হয়েছে? একটা নারীর আর কি প্রয়োজন? আল্লাহ তো তাকে সব ভরপুর দিয়েছিল। আর ওদিকে ওই বোবা মেয়েটিকে দেখো, ওর মাতৃত্ব কতটা দৃঢ়। বাচ্চা মেয়েটাকে নিয়ে দাঁত কামড়ি দিয়ে সকলের অবজ্ঞা সহ্য করে থাকছে। কেন? শুধুমাত্র ওই বাচ্চাটার জন্য? সেও মা আর তোর। শ্রেয়ান নির্নিমেষ তাকিয়ে থাকে। অসহনীয় অস্থিরতা নিয়ে বলে। অনেক হয়েছে মামুনি, কথায় কথায় এগুলো টানা কি খুব জরুরি? যে যেভাবে সুখে থাকতে পারে, আমি তাকে সুখে রাখতে পারিনি। যার ফলস্বরূপ আজ আমি আর আমার ছেলে একা। আমাদেরও এভাবেই সুখ খুঁজে নিতে হবে। কেন পেছনের কথা টেনে দুঃখ বাড়াও? সুমনা আর কথা বাড়ালো না। টলমলে চোখে রান্নায় মনোযোগ দেয়। শ্রেয়ান উষ্ণ নিঃশ্বাস ফেলল। জীবনের এই বিদঘুটে টানাহেঁচড়ায় মা ইদানিং বড্ড বিক্ষিপ্ত মেজাজের হয়ে গিয়েছে। সে ছেলেকে নিয়ে বেরিয়ে গেল রান্নাঘর থেকে। অন্তঃকরণে নম্রতার অনুভব হয়, চোখের সামনে ভেসে ওঠে অসম্ভব সুন্দর একটি গম্ভীর মুখ আর অস্ফুট কিছু শব্দ। বেদনায় অন্তঃস্থল কেমন শক্ত হয়ে আসে। অমন সুন্দর মেয়েটাকে রেখে তার বাবা জৈবিক সুখ খুঁজে কি করে? ওর মুখটি দেখলেই তো মনে হয় পুরো পৃথিবী জিতে যাওয়া এক শক্তিশালী বাবা। সে ছেলেকে আঁকড়ে ধরা হাতটি আরো দৃঢ় হয়ে আসে ঘৃণ্য এক পিতৃত্বের বর্ণনায়। সে ছেলেকে বুকে চেপে মাথায় ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে। পাপা সবসময় তোমার ঢাল হয়ে থাকবো আব্বু। আমাদের কাউকে লাগবে না। আমরা আমাদের মতো ভালো থাকবো। হাসিমুখে বলতে বলতেই শ্রেয়ান নিজের ঘরে ঢুকল। কাবার্ড থেকে ছেলের একটা টি শার্ট আর প্যান্ট বের করে পরালো। বাইরে হাঁটতে যাবে। বাইরে গেলে ছেলে খানিক আনন্দ পায়। ছেলেকে নিয়ে শ্রেয়ান তৈরি হয়ে বের হতেই মিলার সাথে দেখা হলো। শ্রেয়ান স্মিত হেসে তাকে ডাকল। মিলা, এদিক আয়। মিলা হেলতে দুলতে আসে। আজকের কর্মের জন্য তার মাঝে কোনরূপ ভয় দেখা গেল না। শ্রেয়ান তার মাথায় হাত রেখে স্নেহের কণ্ঠে বলে। এত ভালোবাসিস শ্রবণকে? মিলা কপাল কুঁচকে বলে। তো ভালোবাসুম না? শ্রেয়ান হাসল। বলল। বাসবি, কিন্তু তাই বলে এমন কাজ আর করবি না। তারা বিরক্ত হবে। আর এটা ঠিক না। এখন যা, রেডি হয়ে আয়। কেন, কোথায় যাইব? মিলা কপাল কুঁচকে শুধায়। শ্রেয়ান হাঁটতে হাঁটতে বলে। তোর আনারকলি কিনতে। মিলার চোখ বড় বড় হয়ে গেল। সে চঞ্চল কণ্ঠে শুধায়। লাল টুকটুকে? যে টুকটুকে তুই চাস। শ্রেয়ান হেসে বলল। আমি আইতাছি ভাইজান। মিলা চিৎকার করে এক ছুট লাগায় নিজের ঘরে। শ্রেয়ান হো হো করে হেসে উঠল তার দৌড় দেখে। দিনগুলো এভাবেই কাটতে লাগলো। কেটে যায় আরো কয়েকটা দিন।
মাতৃদুগ্ধের কথা ভুলে যাওয়া শ্রবণের জীবনে হঠাৎ করেই দমকা হাওয়ার মতো আছড়ে পড়া মাতৃদুগ্ধের ছোঁয়ায় শ্রবণ নামক অবুঝ শিশুটি কাতর হয়ে পড়েছে। সে কোনোক্রমেই কৃত্রিম দুধের সংস্পর্শে এসে ভুলতে চায় না মাতৃদুগ্ধের অতুলনীয় সেই স্বাদ এবং মায়ের মতো নরম সেই দেহ জড়িয়ে ধরে দুধ খাওয়ার আরাম। মায়ের কোলে শুয়ে পা দোলাতে দোলাতে দুধ খাওয়ার থেকে আরামদায়ক কোন কিছু আছে নাকি পৃথিবীতে? নেই তো মায়ের দেহের সেই মিষ্টি সুবাস, সাথে অমৃতের ন্যায় সেই সুস্বাদু দুধ অতুলনীয়। ছোটবেলায় ইরা বইতে পড়েছিল পাখিরাট কিচিরমিচির ডাকে, বসন্তে নাকি কোকিল কুহু কুহু ডাকে, কাক নাকি কাকা ডাকে, কবুতর বাক বাকুম ডাকে। বইতে আরও পড়েছিল বর্ষাকালে নাকি আকাশে মেঘ গুরুম গুরুম করে, বজ্রপাত পড়ে বৃষ্টি ঝপঝপিয়ে পড়ে, তো কখনো ঝিরিঝিরি শব্দ করে। জন্মগতভাবে বাক প্রতিবন্ধী বধির ইরা আজ পর্যন্ত কখনো পাখির ডাক শোনেনি। তার খুব ইচ্ছে হয় পাখির ডাক শুনতে, ঝড়ের দিনে বজ্রপাতের আওয়াজ শুনতে, পানির কলকল শব্দ শুনতে, পৃথিবীর নিজস্ব আর্তনাদ সহ উল্লাসের আওয়াজ শুনতে, দৈনন্দিন কর্মজীবনের সবকিছুর আওয়াজ শুনতে। খুব ইচ্ছে হয় ইরামের মুখে মা ডাক শুনতে। কিন্তু এই ইচ্ছাগুলো ইরা সবসময় জ্বরের ঘোরেই করে, কারণ যতক্ষণ সে ঘোরের মাঝে থাকে ততক্ষণ সে নিজেকে আর পাঁচটা মেয়ের মতো ভাগ্যবতী পরিপূর্ণ মনে করে। ঘোর ব্যতীত কল্পনাতেও সে এই ইচ্ছাগুলো পোষণ করে না, কারণ সে তো জানে সৃষ্টিকর্তা তাকে অপূর্ণ অবলা হিসেবে পাঠিয়েছে, তার জন্য এগুলো নিষিদ্ধ। আজও ইরার জ্বর এসেছে, তাই তো সে এত এত রঙিন স্বপ্ন দেখছে। গতকাল অনেক রাত পর্যন্ত মিমির ঘর সহ ঘরের সোফা, পর্দা, বিছানার চাদর এগুলো ধোয়া ফালা করেছে। আজ সপ্তাহের রবিবার, মঙ্গলবার মিমিকে পাত্রপক্ষ দেখতে আসবে, এটাই পরিষ্কার পরিচ্ছন্নতার করণ। চুলায় ডাল বসানো, রান্নাঘর থেকে ব্যস্ত শহর দেখতে দেখতে ইরাট রঙিন স্বপ্নগুলো দেখছিল। ডাল হয়ে গেলে সে ডালটা চুলোর উপর থেকে নামাতে যায়। অন্যদিকে পেছনে থেকে ধেয়ে আসা তিক্ত কথাগুলো থেকে সে অজ্ঞই রয়ে গেল। বধির ইরা বুঝতে পারল না পেছনে থেকে ধেয়ে আসা বিপদের পূর্বাভাস। আরে এই মুখ পুরি, দেখ তোর মেয়ে কি করেছে। ধেয়ে আসা এক নারী হাতে আরেক নারীর জন্য এত ক্রূরতা? পৃথিবী এমন বৈচিত্র্যময় কেন? কর্মরত বধির ইরার কাঁধ ধরে কেউ ক্ষিপ্র বেগে ধাক্কা মারতেই ফুটন্ত ডালগুলো সব ঝলসে গেল ইরার হাত সহ দুই পা এবং পেটের কিছু অংশ। কণ্ঠনালী তো সৃষ্টিকর্তা আগেই বন্ধ করে দিয়েছে। মাটিতে পড়ে ছটফট করতে থাকা ইরা যন্ত্রণায় ব্যথাতুর আওয়াজ পর্যন্ত করতে পারল না। হাত পা ছিটিয়ে ছিটিয়ে শুধু অস্ফুট স্বরে এহে শব্দ করছে। লালচে চোখ বেয়ে ব্যথারা গড়িয়ে গড়িয়ে পড়ছে অনর্গল। হ্যাংলা পাতলা মেয়েটির শ্বাসরোধ হয়ে আসলো অসহনীয় সেই জ্বলনের কারণে। সম্মুখের মা রূপী মহিলার দিকে একটু সহানুভূতির আশায় তাকায়, কিন্তু সেখানেও তাকে আশাহত হয়। সালমা চেঁচিয়ে উঠল রান্নাঘরের সেই বেগতিক অবস্থা দেখে। আরে এই মিমি দেখে যা, মুখপুরি কি করেছে, নিজেও পুড়েছে, আমার রান্নাঘরের সব শেষ করেছে। আর একটা ফাজিলের বাচ্চা আমার তোশকটা প্রস্রাব করে ভিজিয়ে দিয়েছে। আমার সংসারের সব জিনিস নষ্ট করতে এসেছে এই রাক্ষসী দুই মা মেয়ে। এরপরেও তোর বাপ আহ্লাদ দেখাবে? আসুক আজ, ওদের ঘর থেকে না বের করলে আমি এই ঘর থেকে বেরিয়েই যাব। ডালের কড়াইটা ছিটকে পড়ে মেঝেতে। ব্যথায় নিশ্চল হয়ে মেঝেতে পড়ে থাকা ইরা নিজের পাটা নাড়াতে গেলেও মরণ যন্ত্রণা অনুভব হলো। সে আবার পড়ে রইল সেই গরম ডাল ছড়িয়ে ছিটিয়ে থাকা মেঝেতেই। মুখ থেকে অস্ফুট শব্দ বেরিয়ে আসছে একদম অনিচ্ছাকৃত, কারণ এই ব্যথাদের উপর ইরার নিয়ন্ত্রণ থাকলে সে এতটুকুও প্রকাশ পেতে দিত না। কিন্তু আফসোস, ইরা হেরে যাচ্ছে শরীরের জ্বলনের কাছে। হাতের মুঠো শক্ত করে দাঁতে দাঁত কিটিমিটি দিয়ে ইরা সহ্য করার চেষ্টা করে সেই জ্বলন। একটা সময় দুঃখতে দুঃখতে ইরারও ব্যথারা হার মানল তার নিষ্ঠুর জীবনের কাছে। এই জীবনে ইরার ব্যথাদের কেউ সহানুভূতি দেখাবে না, তাই তো ব্যথারা নিজেরাই নিজেদের মাত্রা কমিয়ে নিল। শরীরের একটু জ্বলন কমতেই ইরারও হারিয়ে যাওয়া চোখগুলো বন্ধ হয়ে গেল। 2 মিনিট বদ্ধ নেত্রে ইরা জোরে জোরে শ্বাস নিতে লাগল। সময় নিয়ে উঠে দাঁড়ালে জ্বলন্ত জায়গাগুলোতে সুতোর স্পর্শে মেয়েটির কণ্ঠ থেকে আপনা আপনি অস্ফুট শব্দ বেরিয়ে আসে। চোখ তখন উন্মুক্ত। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে ধীর পায়ে রান্নাঘর থেকে বের হয়। বসার ঘরে বসে চিৎকার চেঁচামেচি করা সালমা তাকে দেখতেই চেঁচিয়ে উঠল, দেখ দেখ, সব ঘর মাখছে। এই মুখপুরি, তুই থাকতি ওখানে পড়ে বের হলি কেন? পরিষ্কার করে বের হয়েছিস? ডাল ছাড়া তোর বাপ ভাত খেতে পারে না, সে একটু পরেই খেতে আসবে। কি দিয়ে ভাত দেব? তাড়াতাড়ি গিয়ে ডাল রান্না কর। ইরা ফুটবল আঁখি তুলে তাকায় সালমার দিকে, যে কি না মুখ নেড়ে লাগাতার কিছু বলে যাচ্ছে। কিছু শুনতে না পাওয়ায় ইরা ব্যথাতুর হাসল। টাইলসের উপর বসে থাকা মেয়েকে এক পলক দেখে সে সোজা বাথরুমে চলে গেল। ঝর্ণার নিচে গিয়ে দাঁড়াতেই জ্বলন্ত শরীর যেন একটু স্বস্তি পেল। ইরা বুক ভরা শ্বাস নেয়। দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে পড়ে মেঝেতে। কিতকাল বাদই বাথরুমের পরিবেশ ভারী হয়ে উঠল অস্ফুট আর্তনাদে ভরা কান্নায়। 10 মিনিটের বেশি জ্বলন্ত শরীরকে স্বস্তি দিতে পারল না ইরা। মেয়ে একা মেঝেতে বসা। সে পুরোপুরি বসতে পারলেও হঠাৎ হঠাৎ ব্যালেন্স হারিয়ে চিত হয়ে পড়ে যায়।
বাথরুম থেকে বের হতেই দেখল দুই হাতের লাল চামড়া কালো হয়ে ফুলে উঠেছে। পায়ে একটু কম পুড়েছে, কিন্তু যেটুকু পুড়েছে সেটুকুতে এখন ফোস্কা পড়ে গিয়ে টইটম্বুর হয়ে গিয়েছে। মেয়ের কাছে ধীর পায়ে এগিয়ে যেতেই সালমা আর মিমি বিশালাকৃতির এক তোশক এনে দুম করে রাখল সদর দরজা বরাবর। ইরাকে ইশারা করে সালমা বলল, এই বেজন্মা কোথাকার নাটক শেষ হলে এটা গিয়ে সোজা ছাদে দিয়ে আয়। তোর মেয়ে প্রস্রাব করে মাখিয়ে দিয়েছে। আমার এই দামি তোশক থেকে যদি একটু গন্ধ আসে না তুই বানিয়ে দিবি। আর আজকের মধ্যে ঘর থেকে বের হবি তোর ওই মেয়েকে নিয়ে। ওর কান্নার কারণে মিমির কালকের পরীক্ষা খারাপ হয়েছে, ছেলেটার মাথা তো আগেই খেয়েছিস। সারাক্ষণ এদের পেছনে পড়ে থাকে। কি হলো বুঝতে পারছিস না? এটা এই তোশক গিয়ে ছাদে দিয়ে আয়। সালমা ইরাকে ভালো করে ইশারায় বোঝাতে লাগল। দরজায় সদ্য দাঁড়ানো সুস্মিতা আর শ্রেয়ান থমকায় অশ্রাব্য গালি সহ তিক্ত কথা শুনে। সুস্মিতা সেদিকে তাকিয়ে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিয়ে ভাইয়ের কমিয়ে নাড়া দিয়ে বলল, কি কাজ আছে ভাইয়া? তাড়াতাড়ি করো, আমি উপরে যাব। শ্রেয়ান ধ্যানচ্যুত হয়। দৃষ্টি সরায় মেঝেতে বসা ইরা আর ইরামের থেকে। চোয়াল শক্ত করে নত মস্তকে গলা খাকারি দিল। সালমা আর মিমি চমকে দরজার দিকে তাকায়। শ্রেয়ান থমথমে মুখে হাতের খামটা এগিয়ে দিয়ে বলল, চাচা কোথায় চাচি? এই খামটা তাকে দিন আর বলুন পাপা তাকে এখনই এটা নিয়ে অফিসে যেতে বলেছে। সালমা অপ্রস্তুত সৌজন্য হেসে বলল, তোমার চাচা তো বাড়িতে নেই বাবা বাজারে গিয়েছে। তুমি আমায় দাও, সে আসলেই আমি দ্রুত পাঠিয়ে দেব। হু, ছোট্ট একটা জবাব দিল শ্রেয়ান। মেঝেতে বসা কেমন অদ্ভুত আচরণ করা ইরার দিকে এক পলক দৃষ্টি ফেলে সে বোনের হাত ধরে চলে যায়। শ্রেয়ান চলে যেতেই সালমা ইরার মাথায় একটা ধাক্কা দিয়ে বলল, ওটা ছাদে দিয়ে আয় শিগগিরই, প্রস্রাব শুকিয়ে গন্ধ হয়ে গেলে তোর খবর আছে। ইরা মেয়ের পেছনে একটা কুশন রেখে ফুটবল পায়ে উঠে দাঁড়ায়। লিফটের সামনে গিয়ে দাঁড়ায় সুস্মিতা আর শ্রেয়ান। সুস্মিতা ভাইয়ের দিকে তাকিয়ে অসন্তোষের সাথে বলে, এসব কি ভাইয়া? কি ধরনের ভাষা ব্যবহার করে চাচি? পাপাকে বলো এদের এখানে না রাখতে। পরে আমাদের মানসম্মান নিয়ে প্রশ্ন উঠবে। এমন মানুষ বিল্ডিং এ রাখে কেউ? ওই মেয়েটাকে কাজের মেয়ে? ওকেই বলছিল মনে হয়েছে। সৎ মেয়ে চাচার আগের ঘরের মেয়ে ওটা। ক্রোধ নিয়ন্ত্রণে ব্যস্ত শ্রেয়ান ধিমি কণ্ঠে জবাব দেয়। সুস্মিতা ঘৃণায় নাক সিটকায় বলে, কি খারাপ আচরণ করে খারাপ মহিলা। ততক্ষণে লিফট খুলে গেল। সুস্মিতা আর শ্রেয়ান লিফটে উঠে 3 নাম্বার বাটন প্রেস করল। তবে দরজা বন্ধ হওয়ার আগেই একটা তোশকের এক কোণা আটকালো দুই দরজায় মাঝে। দরজাটি আবার খুলে গেলে ইরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। কোন দিকে না তাকিয়ে তোশকটিকে টেনে হিঁচড়ে লিফটের ভেতর ঢোকাতে লাগল। বিশাল তোশক পোড়া হাতের নরম চামড়ায় লাগাতার ঘর্ষণে মেয়েটি বারবার থেমে থেমে শ্বাস নেয়। আবার চেষ্টা করে। শেষবারের চেষ্টার অধৈর্যের প্রকাশ, নিজের সকল ব্যথা অসম্ভবকে তুচ্ছ করে ইরা তোশকটি নিয়ে লিফটের ভেতর ঢুকতে সফল হয়। কিন্তু তার বিভীষিকাম পরিণাম দেখল সুস্মিতা আর শ্রেয়ান। দোদুল্যমান দেহটিকে দুহাতে আঁকড়ে ধরল সুস্মিতা চিন্তিত গলায় শুধায়, আপনি ঠিক আছেন? এত বড় একটা তোশক আপনি একা নিচ্ছেন কেন? বলতে বলতেই ইরার অস্ফুট আর্তনাদ শুনতে পেল সুস্মিতা। সে হকচকালো নিজের আঁকড়ে ধরা হাতটির দিকে তাকিয়ে। ইরার হাতটি ছেড়ে দিতেই সুস্মিতা ভাইয়া বলে আর্তনাদ করে উঠল। শ্রেয়ানের চোখের কার্নিশ লাল হয়ে উঠল বোনের হাতের তালুতে উঠে আসা পোড়া চামড়া দেখে। ইরা হাত আঁকড়ে ধরে নিচে বসে পড়ল। বদ্ধ নেত্রে হাঁপড়ের মতো ব্যথাতুর শব্দ করছে সে। সুস্মিতা দ্রুত হাত ঝাড়া দিয়ে বসে পড়ল। ব্যতিব্যস্ত কণ্ঠে বলে, আমি দুঃখিত, আমি বুঝতে পারিনি আপনার হাত পোড়া। দেখি আমি একজন ডাক্তার, আমায় দেখতে দিন। বলেই সুস্মিতা ইরার 2 হাত আলতোভাবে ধরে তুলল। দুটো হাতেরই বাজে অবস্থা। তবে ডান হাতের অবস্থা একদম কাহিল। সে নিশ্চুপ দাঁড়িয়ে থাকা ভাইয়ের দিকে তাকিয়ে ব্যস্ত কণ্ঠে বলে, ভাইয়া তাকে বাসায় নিয়ে চলো। সেখানে চিকিৎসার সরঞ্জাম কিছু আছে। না হলে তাকে হাসপাতালে নিয়ে যাব। ততক্ষণে 3 তলায় লিফট থামল। ইরা ব্যথা সামলে উঠল দ্রুত। সম্মুখে অপরিচিত মুখ দেখে দ্রুত উঠে দাঁড়ানোর চেষ্টা করল। সুস্মিতা তাকে বলল, ধীরে ধীরে উঠুন। আপনি আমাদের সাথে বাসায় চলুন। আপনার চিকিৎসা প্রয়োজন। শ্রেয়ান ধিমি কণ্ঠে বোনকে জানায়। সে বাক প্রতিবন্ধী আর বধির। বলে সে এগিয়ে আসে এক পা। ইরাকে ইশারায় বলল, আপনি আমাদের সাথে বাসায় চলুন। আপনার হাতে চিকিৎসার প্রয়োজন। ইরা বুঝতে পারল শ্রেয়ানের কথা। সে তৎক্ষণাৎ না বোধক মাথা নেড়ে জোরপূর্বক হাসল। নিজের মতো করো আহু করে কিছু বলতে লাগল। সুস্মিতা অবুঝপানে তাকায় ভাইয়ের দিকে। উনি কি বলছে ভাইয়া? ইরার ব্যথা ঢাকার প্রয়াসরত মুখটির দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকা শ্রেয়ান শক্ত কণ্ঠে বলল, তার কাছে ওষুধ রয়েছে। সে একটু পরে ডাক্তারের কাছেও যাবে। আমরা যেন চিন্তা না করি। সুস্মিতা দ্বিরুক্ত করল। ইরা শুনল না। সে 6 তলার বাটনে প্রেস করে দিল। ফলস্বরূপ সুস্মিতা আর শ্রেয়ানকে বের হতে হবে। শ্রেয়ান থমথমে মুখে বোনকে বলল,
তুই যা, আমি আসছি। সুস্মিতা নীরবে মাথা নেড়ে চলে গেল। ইরা এক পলক শ্রেয়ানের দিকে তাকিয়ে আবার নিজের হাতটিকে ওড়ানা দিয়ে ঢাকতে ব্যস্ত হয়ে পড়ল। শ্রেয়ান ওই সময়টুকু একটা কিছু বলল না, চুপ করে দাঁড়িয়ে থাকে। লিফট খুলে যেতেই সে নিরুত্তর নির্বিকার তোষকটি কাঁধে তুলে হাঁটা শুরু করল। ইরা হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইল। শ্রেয়ান সেটিকে ছাদে শুকাতে দিয়ে ইরার দিকে কোনরূপ ভ্রুক্ষেপ না দেখিয়ে নিচে নেমে গেল। ইরা হতবাক চোখে তার গমনের পানে তাকিয়ে থাকে। শ্রবণ উদাসীন নির্জীব ফুটবল দেহে পড়ে রয়েছে বাবার কোলে। তার কৌতূহলী দৃষ্টি বাবার শার্টের বোতামের দিকে। অলসহাতে বাবার শার্টের বোতাম নিয়ে খোটাখুটি করছে সে। ছেলের পাতলা চুলে হাত বুলাতে থাকা শ্রেয়ানের চেহারা ভাবুক। গভীর চিন্তায় মগ্ন সে একাধারে কোন ধূসর কিছুকে দেখে চলেছে। সুস্মিতা কফি হাতে ভাইয়ের ঘরের বারান্দায় ঢুকল। বেতের টেবিলে কফি 2 কাপ রেখে ভাইয়ের পাশে বসে ভাবুক ভাইয়ের থেকে শ্রবণকে নিজের কোলে নিয়ে শুধায়। কি ভাবছ? শ্রেয়ান অনর অবস্থাতেই ভাবুক কণ্ঠে শুধায়। আমরা সব দিক থেকে সবসময় সুখী কেন হই না? আমরা সব দিক থেকে সুখী হলে সৃষ্টিকর্তাকে ভুলে যাব তাই। সুস্মিতা বড্ড স্বাভাবিক কণ্ঠে জবাব দিল। শ্রেয়ানকে আবার ভাবুক হতে দেখা গেল। অক্ষিপটে ভেসে চলেছে পুড়ে যাওয়া হাতের সেই উঠে আসা এক পত্তন চামড়ার দৃশ্য। সে কি বিভীষিকাম দৃশ্য? শ্রেয়ানের কেন এত ব্যথা অনুভব হচ্ছে? মনে হচ্ছে কেউ তার শরীর থেকে চামড়া ছিলে নিয়ে গিয়েছে। এক অসহ্য অনুভূতি সামলাতে না পেরে বলে, আমার কেমন অস্থির লাগছে। কোন বিষয়ে? আমি কারোর কষ্ট দেখতে পারি না কেন? যেখানে আমি নিজেই এক দুঃখী মানুষ। শ্রেয়ানের অসন্তোষ মাখা কণ্ঠে সুস্মিতা মৃদু হেসে বলল, তুমি সবার নয়, তুমি এমন কারোর কষ্ট সহ্য করতে পারো না যার কষ্ট নিরসন করার সামর্থ্য তোমার রয়েছে। আর সামর্থ্য থাকা সত্ত্বেও তুমি তার কষ্ট নিরসন করতে পারছো না, এই অনুভূতি তোমায় তাড়া করে বেড়ায়, অস্থির করে তোলে। শ্রেয়ান ঘাড় ঘুরিয়ে তাকায় বোনের দিকে। শুধায়, আমার কি সত্যিই সামর্থ্য আছে তার কষ্ট দূর করার? তার মানে কার? বলতে না চাইলে বলো না। তবে সামর্থ্য আছে কি নেই, সেটা তুমি নিজেকে প্রশ্ন করো, তার পরিস্থিতি বিবেচনা করো, তারপর ভাবো তোমার সামর্থ্য আছে কিনা। ভাবো তুমি কিছু করলে তার পরিণতি মোকাবেলা করতে পারবে কিনা। যদি মনে হয় তুমি যথেষ্ট সামর্থ্যবান, তবে নিজের এই ক্ষমতার সঠিক ব্যবহার করো। শ্রবণকে আদর করতে করতে বলল সুস্মিতা। ছেলের মুখপানে তাকিয়ে শ্রেয়ান গভীর ভাবনায় ডুবে যায়। মুহূর্তেই অন্তঃকরণে এক চমৎকার ফ্রেম ভেসে উঠল, যেখানে 4টি স্নিগ্ধ মুখ একদম ঠিকঠাকভাবে এঁটে গিয়েছে। সুস্মিতা আবার জিজ্ঞেস করে, ওই মেয়েটা অমন করল কেন? আমাদের সাহায্য নিল না কেন? আত্মসম্মান বোধ, শ্রেয়ান ছোট্ট করে জবাব দেয়। সুস্মিতা কপাল কুঁচকে শুধায়, ব্যথা সহ্য করে আত্মসম্মান রক্ষা করাই কেমন লজিক? আমার তো মনে হয় না তার ডাক্তার দেখানোর মতো এবিলিটি আছে। কারোর জন্য হয়তো ওইটুকুই বেঁচে যাওয়া একমাত্র সম্বল। আমাদের উচিত তাদের আত্মসম্মানবোধে আঘাত না দেয়া। শ্রেয়ান শান্ত স্বরে বলল। সুস্মিতা আর কথা বাড়ায় না। মধ্যাহ্নের ভোজন চলছে তখন। সুস্মিতা মায়ের হাতে হাতে কাজ করছে। পেশায় একজন কার্ডিওলজিস্ট, এখনো পুরোপুরি এস্টাবলিশড নয়। তবে হয়ে যাবে শীঘ্রই। সে এমনি হুটহাট চলে আসে বাবার বাড়িতে। কখনো এক বেলা থাকে তো কখনো একদিন। তার শ্বশুর বাড়ি আর স্বামী অমায়িক। সকলে তখন আলাপ আলোচনা করতে করতে খাওয়া দাওয়া করছিল। তাদের আলোচনায় হঠাৎ বিঘ্ন ঘটল শ্রেয়ানের অপ্রত্যাশিত কথায়। আমি বিয়ে করতে চাই। উপস্থিত সকলে চমকে উঠল। শাহেদ চৌধুরী বিব্রত বোধ করল হঠাৎ এমন কথায়। সে গম্ভীর গলায় শুধায়, কি বলছো? হঠাৎ এমন সিদ্ধান্ত কেন? শ্রেয়ান গভীর এক শ্বাস নিল। দৃঢ় কণ্ঠে বলল, আমি অনেক ভেবে চিন্তে সিদ্ধান্তটা নিয়েছি। সুমনার দৃষ্টি চকচক করে উঠল। সে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, ভালো সিদ্ধান্ত নিয়েছিস, আমরা তাহলে মেয়ে দেখা শুরু করব। মেয়ে দেখতে হবে না। শ্রেয়ান নত মস্তকে গম্ভীর গলায় বলল। ভাইকে পর্যবেক্ষণ করতে থাকা সুস্মিতা সন্নিগ্ধ গলায় বলে ওঠে, মেয়ে না দেখলে বিয়ে করবে কি করে? সুমনা শাহেদ চৌধুরী উৎসুক নজরে তাকিয়ে ছেলের দিকে। শ্রেয়ান চোখ তুলে তাকায় বাবা মায়ের পানে। বলে, আমি ইরাকে বিয়ে করতে চাই। ইরা? সুমনার হতভম্ব কণ্ঠ। ইরা মানে ওই লিফটের মেয়েটা? সুস্মিতার চঞ্চল কণ্ঠে শ্রেয়ান মাথা নাড়ল। সুস্মিতার ঠোঁটের কোণে থেকে ঠিকরে হাসি বেরিয়ে আসল। সে দেখেছিল ভাইয়ের চোখে মেয়েটির জন্য অজানা নম্রতা ক্লেশ। ঘর ভাঙা প্রতিটা মানুষের জন্য এক দুঃস্বপ্ন। এটা কারোর ক্ষেত্রে ভিত্তিহীন দুঃস্বপ্ন হয়েই থেকে যায়। আবার কারোর জীবনে ভয়ঙ্কর বাস্তবতার সাথে গভীর দাগ কেটে যায়। পুরনো বিশ্রী এক অভিজ্ঞতা এখন শাহেদ চৌধুরীকে যেকোনো সিদ্ধান্ত নিতে শতবার ভাবায়। হুটহাট জেকের বসে কোন কাজ করতে সে রাজি নয়। সে জলদগম্ভীর গলায় বলল, এত তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয়ার তো কোন মানে দেখছি না। শ্রেয়ান, তোমার কারোর প্রতি দয়া হচ্ছে, তুমি বড় জোর তার প্রতি সমবেদনা দেখাতে পারো কিংবা অন্যভাবে সাহায্য করতে পারো। কিন্তু তাই বলে তুমি অচেনা একজনকে বিয়ে করার মতো এত বড় সিদ্ধান্ত এভাবে নিতে পারো না।
পরে যদি তোমার মনে হয় তোমার সিদ্ধান্ত ভুল ছিল তখন? পাপা, আমি একবারও বলিনি আমার ইরার প্রতি আমার কোনরূপ দয়া হচ্ছে। আমি শুধু বলেছি আমি ইরাকে বিয়ে করতে চাই, ব্যাস। কোন কারণ ছাড়া? শ্রেয়ানের শক্ত কণ্ঠ। শাহেদ চৌধুরী গম্ভীর গলায় বললেন, তোমার বাবা আমি তোমার আগাগোড়া চিনি। তোমার এই সিদ্ধান্তের কারণ যে ইরার অসহায়ত্ব সেটা তো আমায় বলে বোঝাতে হবে না। তবে তুমি ভুল। আমি তাকে বিয়ে করতে চাইছি মন থেকে, এখানে দয়ার কোন জায়গা নেই। তুমি মোর্শেদ চাচার কাছে প্রস্তাব পাঠাও। চেষ্টা করবে যে কোনো মূল্যে রাজি করানোর। শাহেদ চৌধুরী বিরক্ত হলেন ছেলের এমন গোয়ার আচরণে। সে বিরক্তি নিয়ে বলল, কি অদ্ভুত সুমনা, তোমার ছেলেকে বোঝাও। হুটহাট এমন সিদ্ধান্ত না নিতে। পেছনের অভিজ্ঞতা কি সে ভুলে গিয়েছে? ভুলিনি বলেই এবার আর মানুষ চিনতে আমি ভুল করছি না। আমি সঠিক মানুষকে বাছাই করছি। আমি আমার জীবনের সবটা ভুল মানুষের পেছনে বিলিয়ে দিয়েছি, যেটার যোগ্য সে নয়। ৩৩ বছরের এই জীবনে হুটহাট সিদ্ধান্ত তুমি এখনো আশা করছো আমার থেকে? সুমনা স্বামীর দিকে আকাঙ্ক্ষা ভরা চাহনিতে তাকায়। ছেলের সিদ্ধান্ত শোনামাত্র সে খুশিতে আপ্লুত হয়ে গিয়েছে। তার থেকেও বেশি আনন্দ ইরা আর ইরার মেয়েকে সম্পূর্ণভাবে আপন করে পাওয়ার খুশিতে। ইরাকে তার খুব ভালো লেগেছে, ভালো মেয়ে মনে হয়েছে। তার থেকেও বড় কথা, ইরা একজন শক্তিশালী এবং চমৎকার মা। তার সংসারটা এমনি একটা মানুষের অপেক্ষায় আছে যে সন্তান ঘর সংসারের মায়ে জড়িয়ে থাকতে পছন্দ করে। ইরা নিঃসন্দেহে এমনি মেয়ে। স্বামীর হাত ধরে সুমনা অনুনয় করে বলে, ওগো, তুমি তো সামনাসামনি দেখনি মেয়েটিকে। রাজ্যের মায়া মা মেয়ের মুখ জুড়ে। একদম শান্তশিষ্ট বাচ্চা মেয়েটা কি মিষ্টি, তুমি যদি কোলে নাও কোল থেকে নামাতে ইচ্ছে করবে না। ওরা আমার সংসারে, আসলে আমার সংসারটার সব খুঁত নিখুঁতভাবে পূর্ণ হয়ে উঠবে। আমি তো সাহস করে বলতে পারিনি, কিন্তু আমির ইচ্ছা করে ইরার মেয়েটাকে এনে শোকেসে সাজিয়ে রাখি জীবন্ত এক পুতুল, আর আমার দাদুভাই একটু মায়ের দুধ খেতে পারত। আমারও তো ইচ্ছা করে আমার দাদুভাইটাকে একটু পেট ভরে খেতে দেখতে। একটু সুস্বাস্থ্য হবে, খেলাধুলা করবে। কিন্তু ওকে দেখো, এখনো মনে হয় সেই 1 মাসের একটা নবজাতক। তুমি রাজি হয়ে যাও না? শাহেদ চৌধুরী কিছুক্ষণ থম মেরে বসলেন। স্ত্রীর কথা, নাতির কথা, ছেলের কথা বিবেচনা করলেন। সুস্মিতা বাবার ভাবুক মুখটির দিকে তাকিয়ে বলল, পাপা, আমি তাকে খুব অল্প সময়ের জন্য দেখেছি। যথেষ্ট ধৈর্য, সহনশীলতা আর মায়ার অধিকারী এক নম্র সত্তা। সে যে অবস্থানে রয়েছে সেটার থেকে ভালো কিছু সে ডিজার্ভ করে। আর তুমি শ্রবণের কথা চিন্তা করো, তার দুধ মা থেকে মা হয়ে ওঠার যোগ্যতা তার রয়েছে। শাহেদ চৌধুরী ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। সোফা ছেড়ে উঠতে উঠতে বলল, আমি কথা বলছি মোর্শেদের সাথে। চেষ্টা করব রাজি করানোর। কিন্তু ইরার ব্যাপারে আমি কিছু জানি না। সে যদি রাজি না হয় তবে আমাকে এখানে টানবে না। সুমনা গর্জে উঠলেন, কতবর বদলোক এমন খুশির কথার শেষে অমন তোত্তারা কথা বলতে পারল? এই লোকের সাথে সে কিভাবে আজ 36টা বছর সংসার করল? ভাবতেই তার নিজেকে কোন কিংবদন্তি মনে হলো তেতে উঠে বলে, তুমি একদম অতিরিক্ত করো শ্রেয়ানের বাবা। তুমি এমন কথা বলবে কেন? বলবে না রাজি হলে তুমি নিজে গিয়ে রাজি করাবে। তা না আমি এই সুমনা বলেই তোমার সাথে এখনো আমি সংসার করছি, নয়তো তোমার মতো খচ্চর মানুষের সাথে কেউ সংসার করত না। শাহেদ চৌধুরী পাল্টা গর্জে উঠলেন, সুমনা, কথায় কথায় ব্যক্তিগত জীবন টানাটানি করা তোমার একটা বদ অভ্যাস। বদ অভ্যাসই তো লাগবে, আমার সব কথা তো তোমার কাছে তেতো লাগে। বলেই সুমনা দুম করে সোফা ছেড়ে উঠলেন। ভাবুক শ্রেয়ান ভাবনা থেকে বেরিয়ে থমথমে মুখে বলল, ইরাকে রাজি করানোর বিষয়টা আমি দেখে নেব। তুমি আগে তার পরিবারের দিক থেকে সুনিশ্চিত হও। বরাবর সন্তানের খুশির সামনে বাবারা নুজ্জ হওয়ায় শাহেদ চৌধুরী নিরুত্তর প্রস্থান করলেন। 2 হাতে ভেজা গামছা জড়িয়ে ইরা নিথর দেহ নিয়ে শুয়ে আছে। 4 হাত পায়ে মাকে জাপটে ধরে তখন ইরাম দুধ খাচ্ছে। ইরা চোখ জড়িয়ে আছে ঘুমে। কিন্তু শরীরের জ্বলন, মেয়ের চিন্তা আর মায়ের নিত্যনতুন ঝামেলায় চোখ বুঝতে পারছে না। গত 1 মাস যাবৎ ইরামের বাবা কোন টাকা পাঠায়নি ইরামের জন্য। তার কাছে জমানো টাকা দিয়ে এতদিন চলেছে। এর মধ্যে যাতায়াতের খরচ হয়েছে। তারপর যেটুকু ছিল তা মাকে সব দিয়ে দিয়েছে। ইরামের প্রয়োজনীয় জিনিসপত্র শেষ। ডায়পার, সেরেলাক, ওয়াইপস সহ লোশন সব শেষ। এর জন্যই আজ বিছানা মেখেছে ইরাম। আবারও যদি এমন হয় তবে মা অনেক ঝামেলা করবে। দেখা যাবে তাদের এখানে থাকতেই দেবে না। কি করবে? ইরামের বাবার কাছে টাকা চাইবে? না চাইলে ইরামের সব প্রয়োজনীয় জিনিস আনবে কি করে? ইরামের বাবা আর যাই হোক মেয়ের বেলায় কখনো কোন কমতি রাখে না। অথচ সবচেয়ে বড় কমতিটাই তো অপূর্ণ। তার মেয়েটার কি ইচ্ছে হয় না একটু বাবার স্নেহ পেতে? আর 5টা সন্তানের মতো বাবার কোলে ঘুমাতে, ঘুরতে যেতে, আদর খেতে ইরা মাঝে মধ্যেই ভুলে যায় তারা মা মেয়ে আর 5টা মানুষের থেকে আলাদা। নিরুপায় ইরা। মেয়ের অযত্ন হচ্ছে শুনলেও ইরামের বাবা রাগারাগি করবে তার সাথে। সে স্মার্টফোনটি হাতে নেয়। এটাও ইরামের বাবার দেয়া, যেন যে কোনো সময় মেয়েকে দেখতে পারে।
কাঙ্ক্ষিত নাম্বারটিতে মেসেজ পাঠালো, বাবুর ডায়পার শেষ, প্রয়োজনীয় অনেক কিছুই শেষ। ফিরতি বার্তা আসলো সাথে সাথে, ডায়পার শেষ সেটা আগে বলবে না? আর কি কি শেষ? খাবারও কি শেষ? এতদিন কিভাবে ছিল আমার মেয়েটা? তোমার কি কোন কাণ্ড জ্ঞান নেই? সব শেষ হয়ে যাওয়ার পর বলো কেন? কতদিন হলো টাকা দেইনি। আমারই ভুল, আমি দেশে নেই, মালদ্বীপে আছি, ব্যস্ততায় ভুলে গিয়েছি। আমি এখনই টাকা পাঠাচ্ছি। ইরা মলিন হাসল একজন আশ্চর্য রকমের দায়িত্ববান বাবার কথায়। কত ভালোবাসা তার মেয়ের জন্য, অথচ সেই মেয়ে আর তার মাই স্থান পেল না বাবার কাছে। মালদ্বীপে গিয়েছে সুন্দরী স্ত্রী নিয়ে, অনেক সুন্দর মুহূর্ত কাটাচ্ছে, হয়তো তার গায়ে বোধ হয় হাত তোলে না, অনেক ভালোবাসে মাথায় করে রাখে নিশ্চয়ই। কারণ সে তো পরিপূর্ণ আর সুন্দরী। আজ সে যদি পরিপূর্ণ হতো তবে সেও আর 5টা মেয়ের মতো সুখী হতো, তার মেয়ে বাবা পেত। ফোনের আলো জ্বলে উঠতেই ইরা সেদিকে তাকায়। 10,000 টাকা এসেছে, সাথে একটা বার্তা, ডেট দেখে কিনবে সব জিনিস। 2 টাকার ফকিন্নিদের মতো জিনিসপত্র কিনবে না, ব্র্যান্ডের জিনিস কিনবে সব। যা যা লাগবে সব বেশি বেশি কিনে রাখবে ওই টাকা দিয়ে। নিজের কাজে যেন 1 টাকাও ব্যবহার না হয়। আমার মেয়ের যেন কোন কিছুতে কমতি না হয়। সৃষ্টিকর্তার সবচেয়ে অবলা তুচ্ছ সৃষ্টি বোধ হয় ইরা। নিজের পরিণতিতে হাসি ছাড়া আর কিছুই আসলো না ইরার। চোখের পানি ইদানিং শুকিয়ে গিয়েছে, শরীর থেকে চামড়া তুলে ফেলার যন্ত্রণাও কেমন ফিকে লাগে। বিকল 3:30। হঠাৎ করেই মিষ্টি আর কিছু উপঢৌকন হাতে শাহেদ চৌধুরী আর তার স্ত্রীকে নিজের ঘরে দেখে মোর্শেদ অবাক হয় বেশ। মোর্শেদ আপ্যায়নে ব্যতিব্যস্ত হয়ে পড়লে শাহেদ চৌধুরী তাকে না করল। সে জরুরি কিছু কথা বলতে এসেছে। সালমা মিমি সোফা ঘেঁষে দাঁড়িয়ে আছে, তাদের চকচকে দৃষ্টি উপঢৌকনের উপর। মোর্শেদ শাহেদ চৌধুরী আর সুমনার সামনে বসা। মোর্শেদ বিগলিত কণ্ঠে শুধায়, স্যার কি বলবেন বলুন। শাহেদ চৌধুরী সোজাসাপটা গম্ভীর গলায় প্রস্তাব রাখলেন, মোর্শেদ আমি তোমার কাছে একটা আবদার নিয়ে এসেছি, আশা করছি আমায় নিরাশা করবে না। মালিকের বিরাগভাজনের মতো অপরাধ শাস্তিযোগ্য নিমক হারামি, এটা মোর্শেদ মেনে চলে। সে ব্যতিব্যস্ত কণ্ঠে বলে, এ কেমন কথা স্যার? আপনি আবদার করবেন আর আমি আপনাকে নিরাশা করব? এটা কখনো হতে পারে? আপনি নিঃসংকোচে বলুন। শাহেদ গম্ভীর গলায় বলতে লাগল, তোমাকে পরিস্থিতি কিংবা দুই পক্ষের জীবনের গতিবিধি খুলে বলার প্রয়োজন নেই, তুমি নিজের লোক, সবটাই জানো। আমি ইরাকে আমার শ্রেয়ানের জন্য বউ করে নিতে চাই আর ইরামকে আমার নাতনি। সালমা আর মিমি চমকে উঠল শাহেদের কথায়। সালমা চোখ বড় বড় করে তাকায় মেয়ের দিকে, পরপরই তাকায় নিজের মাথার উপর দাঁড়িয়ে থাকা বিশাল দালানটির দিকে। এই 6তলা বিশাল দালানটির মালকিন হবে ওই ফকিন্নি? আহাজারি জুড়ল সালমার বক্ষ জুড়ে। মোর্শেদের চোখমুখ চকচক করে উঠল এহেন প্রস্তাবে। ঠোঁট ঠিকরে খুশির হাসি বেরিয়ে আসে। সে হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, এ তো খুশির সংবাদ স্যার। আপনাকে মালিক থেকে কুটুম হিসেবে পাওয়া আমার জন্য ভাগ্যের ব্যাপার হবে। আজ না হোক কাল ইরাকে নিয়ে আমায় ভাবতেই হতো। যুবতী মেয়ে জীবনের কি বা দেখল, এর মধ্যেই ভাগ্যের টানাপোড়েনে আজ এই অবস্থা হয়েছে মেয়েটার। বোবা বধির একটা মেয়ে কত শান্তশিষ্ট আপনি না দেখলে বুঝতে পারবেন না। আপনার মনে হয় ঘর ভাঙবে এমন কাজও করতে পারে? এ তো ভাগ্যের পরিহাস। মোর্শেদ সংলাপে আরেকটু রসকস ঢেলে বললেন। সুমনা বিরক্তি নিয়ে বলল, ইরার ব্যাপারে সব জেনেই আমরা এসেছি ভাইজান, বাড়তি কিছু বলার প্রয়োজন নেই। আমি জানিও কত লক্ষ্মী আর ওর জীবনে থাকা মানুষগুলো কতটা নিকৃষ্ট। আপনি ইরার সাথে কথা বলুন, ওর সাথে আলোচনা করে তাহলে আমাদের জানান। ও রাজি থাকলে আমরা এক মুহূর্তও দেরি করব না। মোর্শেদ থতমত খাওয়া দৃষ্টিতে তাকায়, ঘন ঘন মাথা ঝাঁকিয়ে সায় জানালো। স্যারেরা স্বল্পভাষী, অল্পের মধ্যে কথা গুছিয়ে বলা মানুষ। সে মেয়ের সাথে আলোচনা না করেই এক প্রকার ওয়াদা দিয়ে দেয়, অতিরঞ্জিত কণ্ঠে আত্মীয় বানিয়ে ফেলে। এদিকে সালমা হা হুতাশ করে উঠল স্বামীর কাজে। তারা বেরিয়ে যেতেই গর্জে উঠল স্বামীর উপর, তুমি এটা কি করলে? তোমার ওই বোবা কানা মেয়ের সাথে অমন সুন্দর রাজকুমারের মতো ছেলের বিয়ের জন্য রাজি হয়ে গেলে? তুমি কি ভুলে যাচ্ছ এই সব সম্পত্তিরও একমাত্র মালিক শ্রেয়ান? তার মানে তোমার মেয়ে আমাদের উপর রাজ করবে? আয় হায়, একই দিন দেখতে হচ্ছে। তুমি কি বোকা মিমির বাপ? নিজের এই বিয়ের লায়েক মেয়েটাকে রেখে তুমি ডিভোর্সি মেয়ের বিয়ে ঠিক করছো, তাও আবার সমাজের এমন উচ্চ শ্রেণীর মানুষের সাথে। মোর্শেদ রাগান্বিত চোখে তাকায় স্ত্রীর দিকে, বলে, পাগল হয়ে গিয়েছ সালমা? বুঝে শুনে কথা বলো। মিমিকে আমি এক বাচ্চার বাপের সাথে বিয়ে দেব? ওর কোন দিক থেকে কমতি আছে? চুপচাপ আমি যা করছি তাতে সায় দাও। এমন ঘরের সাথে আত্মীয় করতে পারলে তোমার এই রোজকার ঝামেলাও কমবে আর আমাদেরও একটা গতি হবে। সমাজে কত নামধাম হবে আমাদের, বুঝতে পারছো? তখন আমাদের মিমির জন্য আরও উঁচু জায়গা থেকে সম্বন্ধ আসবে, দেখো আমাদের অর্ধেক দেখাশোনা তখন স্যারই করবে। সালমার মাথার বুদ্ধি খুলল। সে চকচকে দৃষ্টিতে তাকায় স্বামীর দিকে,
বলে, তুমি তো ঠিকই বলছো মিমির বাবা, আমি তো এত কিছু ভেবে দেখিনি, এর জন্যই বলি কথা কম বলো। বলেই মোর্শেদ ইরার ঘরের দিকে পাট বাড়ায়। মিমি মায়ের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকায় বলে, আমি একটা ডিভোর্সি বাচ্চার বাপকে বিয়ে করব মা? লোভে পড়ে তোমার বুদ্ধি শুদ্ধি গিয়েছে। বলেই মিমি উপঢৌকনগুলো খুলতে বসল। বাবা ছেলে ঘরময় অস্থিরভাবে পায়চারি করছিল সম্মতির অপেক্ষা করতে করতে। হয়তো এখন থেকে রোজ শ্রবণ নামক ছেলেটি পেট ভরে খাবার খাবে, গায়ে অনেক শক্তি পাবে, সেও সুস্বাস্থ্যের অধিকারী হয়ে উঠবে। আর শ্রেয়ান নামক দুঃখী বাবাটি চোখ ভরে দেখবে নিজের হাস্যোজ্জ্বল ছেলেটিকে। তবে তাদের সকল অপেক্ষা ফিকে পড়ল 1 ঘন্টার মাঝেই, যখন জানল ইরা সাফ সাফ নাকচ করেছে তাদের প্রস্তাব। বাবা ছেলেরও অস্থিরতা মিয়ে গেল। শাহেদ চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে ঘরে গেলেন। কাউকে জোরজবরদস্তি করে তো আর বিয়েতে রাজি করানো যাবে না। সুমনা ব্যথিত মন নিয়ে সোফায় ঘাপটি মেরে বসলেন। বাবা ছেলেকে দ্রুত নিরাশার রেশ কাটাতে হয়। এমন নিরাশা তো আর নতুন নয়, যেখানে তারা সবচেয়ে বড় আঘাতটা পেয়েছিল নিজের সবচেয়ে কাছের মানুষটির থেকে। সেখানে দূরের মানুষের থেকে পাওয়া কষ্ট তো নিতান্তই স্বাভাবিক। স্টাডি রুমের সিসিটিভি ফুটেজের সামনে অলস বদনে বসে আছে শ্রেয়ান। বাবার অফিসের সিসিটিভি আর বিল্ডিং এর সিসিটিভি একসাথে দুটোই পর্যবেক্ষণ করছে। সব সময় কেউ না কেউ থাকেই এটা পর্যবেক্ষণে। তার পাশেই পোর্টাবেল দোলনাটিতে তখন দোদুল্যমান শ্রবণের ছোট্ট দেহটি ঝুলন্ত চাঁদ তারার সাথে 4 হাত পা দিয়ে খেলছে। তখন প্রায় বিকাল 5টা। হঠাৎ করেই শ্রেয়ানের দৃষ্টি থেকে উদাসীনতা মিলিয়ে গেল। গ্রাউন্ড ফ্লোরে গ্যারেজ পেরিয়ে ইরামকে কোলে নিয়ে গেটের দিকে যাচ্ছে ইরা। শ্রেয়ান চকিতে হেলান ছাড়ে। অতিদ্রুত ফোন লাগায় দারোয়ানের কাছে। হড়বড়িয়ে বলে, আঙ্কেল গেট আটকান তাড়াতাড়ি। দারোয়ান ভয় পেয়ে গেল শ্রেয়ানের কণ্ঠে। সে ভয়ের তোপে কিছু না বুঝেই দ্রুত গেট লাগালো। ধুকপুক করা অন্তঃস্থল সামলে চারিপাশ অবলোকন করে। অতঃপর জিজ্ঞাসা করে, শ্রেয়ান বাবা কিছু কি হইছে? তুমি দরজা আটকাতে বললা কেন? কিছু তো নেই, চারপাশ তো ঠিক আছে। ছেলেকে কোলে নিয়ে শ্রেয়ান স্টাডি রুম থেকে বের হয় অতিদ্রুত। হাঁটতে হাঁটতে কাঁধ দিয়ে কানে ফোন চেপে বলল, আঙ্কেল একটা মেয়ে দেখছেন না, ওকে কোনোমতেও বের হতে দেবেন না, যতক্ষণ না আমি আসছি। বুঝেছেন? আচ্ছা বাবা। ইরা গেটের কাছে গেলে দারোয়ান চাচাকে আউ শব্দ করে ইশারা করে বলে গেট খুলতে। দারোয়ান চাচা তাকে হাত দিয়ে দেখালো 10 মিনিট অপেক্ষা করতে। ইরা মাথা নেড়ে সায় জানায়। ইরামের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যাবে আর নিজের জন্য বার্নার কিনবে একটা। লাইট ব্লু? না না, এটা বেশি ফর্মাল। সাদা? স্কুলে যাচ্ছে নাকি? না না, এটাও হবে না। তবে পিঙ্ক? শুনেছে মেয়েদের পিঙ্ক পছন্দ। না, পিঙ্ক পরলে তো তাকে আর ছেলে দুইজনকেই ছ্যাঁচড়া দেখতে লাগবে। তবে কি লাল? ছি, তাদের দেখতে ঠিক দুটো লেডিস বাগেরও মতো লাগবে। দেনামোনা করে বাবা ছেলে ডার্ক ব্লু দুটো শার্টই চুজ করল। ইন করে সেটা পরে নিল শ্রেয়ান। ছোলের ছোট্ট কোমরে ইন করার জায়গা নেই বিধায় করল না। বাবা ছেলে সেইম সেইম পোশাক পরে মিনিটের মাঝে তৈরি হয়ে নেয়। শ্রবণকে স্লিং বেবি ক্যারিয়ারে নিজের সাথে বেঁধে নিয়ে শ্রেয়ান ক্ষিপ্ত গতিতে ঘর থেকে বের হলো। পেছনে থেকে সুমনা চেঁচিয়ে উঠল, এই ছেলে, ওকে নিয়ে এইভাবে ছুটছিস কোথায়? শ্রেয়ান যেতে যেতে চঞ্চল কণ্ঠে বলে, আমাদের বাবা ছেলের ভালো থাকা খুঁজতে মামুনি। হঠাৎ করেই কারোর মাঝে ভালো থাকার কারণ খুঁজতে মরিয়া হয়ে উঠল দুঃখী বাবা ছেলে। কালো একটি গাড়ি গ্যারেজ থেকে বের হয়ে গেট পর্যন্ত আসতেই দারোয়ান চাচা গেট খুলে দিল। ইরা বের হতে যাবে তার আগেই শ্রেয়ান দরজা খুলে ছেলেকে নিয়ে বের হলো। ইরা ভ্রুকুচকে তাকালো শ্রেয়ানের দিকে। তবে এখনকার দৃষ্টিতে স্বভাবসুলভ সেই স্বাভাবিকতা নেই। কেমন গম্ভীর থমথমে ইরার মুখ, এটা প্রস্তাবের বিরূপ প্রতিক্রিয়া শ্রেয়ান জানে। সে নির্বিকার হাতের মুঠোয় থাকা কাগজটি বাড়িয়ে দেয় ইরার দিকে। ইরা নিল না। শ্রেয়ান পুনরায় হাতটা নাড়িয়ে বলল, ইরা নিন। ইরা দ্বিধাগ্রস্ত হয়েই কাগজটি নিল। প্রথম লাইনটি পড়েই ললাট জর্জর হয়ে গেল। ইরা, আপনার সাথে কিছুক্ষণ একান্তে কথা বলবো। প্লিজ না করবেন না। আমায় আমার কথা আপনার সামনে রাখার একটা সুযোগ দিন। আমার কথা শোনার পর আপনি যা সিদ্ধান্ত নেবেন আমি তা সম্মানের সাথে মেনে নেব। শ্রেয়ান এতদিনে বুঝল গম্ভীর মেয়েটি কেন সর্বদা কপাল জড়সড় করে একাকার করে রাখে। এখনও ইরাম তার দিকে কপাল কুঁচকে তাকিয়ে আছে। আর বরাবরের মতোই শ্রেয়ান মেয়েটির নাক ছুঁয়ে চরম বিরক্তির কারণ হয়। ইরাম থমথমে মুখ ঘুরিয়ে নিয়ে মায়ের কাঁধে শুয়ে রইল। শ্রেয়ান গা দুলিয়ে হাসল। তবে সেই হাসি মিলিয়ে যায় কাগজ আঁকড়ে ধরা কালচে ফুলে টইটম্বুর হয়ে থাকা হাতটি দেখে। ফোস্কার ভেতর পানি টলটল করছে। ইরা চোখ তুলে তাকায় বাবা ছেলের দিকে। ছোট্ট শ্রবণ টুকটুক করে দেখছে তাকে। শ্রেয়ান ছেলের মাথায় হাত বুলাতে বুলাতে দেখে সেই নিটল দৃষ্টি। ইশারায় অনুনয় করল। ইরা চুপচাপ দাঁড়িয়ে রইল। নীরব সম্মতিতে শ্রেয়ান গাড়ির দরজা খুলে দেয়। ইরা আশেপাশে সতর্ক দৃষ্টি ফেলে উঠে বসল। শুনশান শীততাপ নিয়ন্ত্রিত রেস্তোরাঁয় মৃদুমন্দ সুরের তালে দুলছে মানব মন।
তবে ইরার নিস্তব্ধ এই পৃথিবীতে এগুলোর আধিপত্য নেই। সে কৌতূহলী নয়নে তাকিয়ে শ্রেয়ানের পানে, যে কি না অনেকক্ষণ যাবৎ ফোনে কিছু করছে। কিতকাল বাদ ফোনটা এগিয়ে দিতেই ইরা ইতস্ততার সাথে ফোনটি হাতে নেয়। সুন্দরী আধুনিকতা আর আভিজাত্যের ছোঁয়ায় মোড়া এক নারীর ছবি সহ নিচে কিছু লেখা সেখানে। সে আরেকবার শ্রেয়ানের দিকে তাকায়। শ্রেয়ান ইশারায় পড়তে বলল লেখাগুলো। ছবিটার একদম নিচের লাইনটা পড়তেই তার ভ্রু কুঞ্চিত হয়। আমার প্রাক্তন স্ত্রী মাহি। পারিবারিকভাবে আমাদের বিয়ে হলেও আমরা আগে থেকে পরিচিত ছিলাম। দুজনের সম্মতিতে বিয়ে হয় আমাদের। 3 বছরের সংসার ছিল আমাদের। কিন্তু ওই 3 বছর খুব একটা নর্মাল বৈবাহিক জীবন ছিল না আমাদের। ভালোবাসা যত্ন কোন দিক থেকে কমতি না রাখলেও মাহির ঔদ্ধত্যপূর্ণ আচরণের শিকার হতে হতো আমায় আর আমার পরিবারকে। পেশায় একজন পাইলট হওয়ায় আমায় বেশিরভাগ সময় ট্রাভেলিং এর উপর থাকতে হতো। কিন্তু এটা মাহির পছন্দ ছিল না। সে আমায় ফুলটাইম হাজবেন্ড হিসেবে চাইতো। তার প্রতিদিনের আবদার ছিল আমি চাকরি ছেড়ে দিয়ে যেন তাকে সময় দেই, দেশ বিদেশে ঘোরাফেরা করি। পুরুষ মানুষের একটা গুরুত্বপূর্ণ অংশ হয় তার কর্মজীবন, পুরুষ মানুষের সৌন্দর্য হয় তার কর্মঠ ব্যক্তিত্ব। আমার জব আমার প্যাশন ছিল। ছোটবেলা থেকে গড়া স্বপ্ন বহু কষ্টে আমি বাস্তবায়ন করি। যেটা ছাড়তে আমি নারাজ ছিলাম। তো এমন দ্বন্দ্ব চলতে থাকে। 2 বছর এভাবে কাটলেও 3 বছরের মাথায় মাহি আমায় হুমকি দেয়, হয় চাকরি ছাড়ব নয়তো তাকে। সে আমার পরিবারের সকলের সাথে খারাপ আচরণ করতে লাগলো। একটা সময় বাবার বাড়িতে চলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, তখন আমি 3 মাসের ছুটি নিয়ে বাড়িতে আসি সম্পর্কটাকে ঠিক করার জন্য। সম্পর্কটা ঠিকও হয় যখন মাহি জানতে পারে ও গর্ভবতী। হঠাৎ করেই কেমন যেন চুপ হয়ে যায় সে। আমি ভাবলাম হয়তো আমাদের সম্পর্কটা শিথিল হচ্ছে। ততদিনে আমার ছুটি শেষ। ওকে ওভাবে রেখেই আবার কাজে ফিরি। কিন্তু মাস পেরুতেই মাহি একদম বদলে গেল। আমার সাথে কোন যোগাযোগ রাখে না সে, আমার বাড়ি থেকে আবার চলে যায় বাবার বাড়িতে। আমার পরিবার দ্বন্দ্ব পছন্দ করত না। তাই তারা কোন অভিযোগ রাখত না তার প্রতি। আমি প্রায়শই বাড়িতে আসতাম, তখন ওর বাড়িতে গিয়ে থাকতাম। কিন্তু ও আমায় সহ্যই করতে পারত না। তখন গর্ভাবস্থার 8 মাস। আমি আর নিতে পারছিলাম না এই দ্বন্দ্ব। বাড়িতে আসি 15 দিনের ছুটিতে। তখন মাহি বলে সে এই বাচ্চা মেরে ফেলতে চায়, আমার সাথে আর কোন সম্পর্ক রাখতে চায় না। আমি তখন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ি। রাগ সামলাতে না পেরে হাত তুলে বসি তার উপর। কিন্তু মাহি যেন নাছোড়বান্দা, সে আমার পরিপূর্ণ বাচ্চাটিকে পৃথিবীতে আনবেই না। আর এতে তার পরিবারও একদম নিশ্চুপ ছিল। আমি নিরুপায় হয়ে পড়ি। তখন তার হাতে পায়ে ধরে অনুনয় করি বাচ্চাটাকে পৃথিবীতে আসতে দেওয়ার জন্য। তারপর সে যা চায় আমি তাই করতে রাজি। আমি চাকরি ছাড়তেও রাজি হই। তবে মাহি কোন কিছুতেই আর মানল না। তার চাওয়া বদলে যায়। সে আমার সাথে থাকবেই না, এটাই তার শেষ সিদ্ধান্ত। আমি তাকে কোনোমতে শান্ত করলাম, বললাম ঠিক আছে, সে যা চায় তাই হবে। কথা মোতাবেক তার 1 মাস 10 দিন বাদ শ্রবণ পৃথিবীতে আসলো। আমি ভেবেছিলাম বাচ্চার মুখ দেখে অন্তত মাহির জেদ বদলাবে। কিন্তু আমায় অবাক করে দিয়ে 1 সপ্তাহ পর হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে আমি আর শ্রবণ মাহিকে পেলাম না। সেদিন দুপুরেই মাহির বাড়ি থেকে আমার জন্য পার্সেল হিসেবে একটা পেপার আসলো। ডিভোর্স পেপার। আমি ধরে রাখার কারণ পেলাম না। আমাদের পথ আলাদা হয়। তার 1 মাসের মাথায় জানতে পারলাম মাহি আবার বিয়ে করছে তার 1.5 বছরের প্রেমিককে। আমি তখন বাকরুদ্ধ। 1.5 বছরের প্রেমিক শুনে। মাহি বিবাহিত অবস্থাতেই তার বাবার বন্ধুর ছেলের সাথে সম্পর্কে জড়ায়, যে কি না বিদেশে থাকত। কিন্তু মাঝে সমস্যা হয়ে যায় মাহির প্রেগন্যান্সি, এবং তখন বুঝতে পারলাম এত অজুহাত সমস্যা আমার সাথে না থাকতে চাওয়ার আসল কারণ। তার সুখ স্বাচ্ছন্দ্যের কাছে আমার নবজাতক ছেলেটার খিদের আর্তনাদ হেরে গেল। মায়ের দুধের স্বাদ পাওয়া ছোট্ট ছেলেটা কৃত্রিম দুধের অভ্যাস গড়তে নারাজ। সারাটা দিন মায়ের দুধের জন্য ছটফট করত। 1 ফোঁটা দুধ মুখে তুলত না, জেদ দেখাত। কিন্তু দিনশেষে সেই সকল জেদ খিদের কাছে হার মেনে যেত। তখন হাত পা ছেড়ে দেওয়া ফুটবল দেহে আমার ছেলেটা কৃত্রিম দুধ খেতে বাধ্য হতো। এভাবে না খেতে খেতে ছেলেটা একদম ফুটবল নরকঙ্কালের ন্যায় হয়ে যায়। এনআইসিইউতে রাখতে হয় 1 মাস। এরপর অজস্র ... 1 মাস পর হাসপাতাল থেকে বাড়িতে ফিরিয়ে আনার পর ডাক্তার বলে পরিবেশ বদলালাম। এবং সেই বদলে আমার ছেলেটা কৃত্রিম দুধের অভ্যাস গড়ে নিল। কিন্তু তার অভ্যাসে হঠাৎই বিঘ্ন ঘটল। হুট করে অনাকাঙ্ক্ষিতভাবে পেয়ে যাওয়া মায়ের দুধের স্বাদে কেউ একজন আমার অভুক্ত ছেলেটাকে পেট ভরে নয়, মন ভরে দুধ খাওয়ালো। যত ইচ্ছে তত। বিগত 3 মাসে আমি আমার ছেলেটাকে এমনভাবে পেট ভরে খেতে কখনো দেখিনি। আমার খুব ইচ্ছে হয় আমার ছেলেটাকে পেট ভরে খেতে দেখতে। ও যখন পেট ভরে খায় তখন অনেক শক্তি পায়, হাত পা নাড়াচাড়া করে। নয়তো এমনি সময় এত শক্তি পায় না। ফুটবল দেহে শুধু শুয়ে থাকে। দীর্ঘ সেই সংলাপদয় পরে ইরা চোখ তুলে তাকায়। শ্রেয়ার নির্নিমেষ তাকিয়ে তার দিকে।
তাকিয়ে থাকতে থাকতেই শ্রেয়ান আবারও ইশারা করে পড়ার জন্য। বিগত 3 সপ্তাহে আমার ছেলেটার অভ্যাস আবার ভেঙে যায় ইরা। আর তার এই অভ্যাস ভাঙার কারণ আপনি। সে লোভী হয়ে উঠেছে। সে শুধু আপনার থেকেই খাবার চায়। সারাদিন জেদ দেখায় আমার সাথে। এক ফোঁটা দুধও মুখে তোলে না, যখন খিদের জন্য কাঁদতে কাঁদতে ফুটবল হয়ে পড়ে, তখন বাধ্য হয়ে খেয়ে নেয় তার অপছন্দের দুধগুলোই। ইরা, আপনি যদি আমার ছেলেটার প্রতি একটু সদয় হতেন, তবে ও 3 বেলা হয়তো পেট ভরে খাবার পেত। আপনার মেয়ের মতো আমার ছেলেটারও হয়তো এমন স্বাস্থ্য হতো, ও আর 5টা বাচ্চার মতো খেলাধুলা করার শক্তি পেত। ওর দৈহিক গ্রোথ সেই 1-2 মাসের বাচ্চা থেকে একটু বাড়ত। হয়তো আমায় আর কখনো ওকে হাসপাতালের ওই কাচের ঘরে বন্দি দেখতে হবে না। আপনি নিশ্চয়ই আমায় স্বার্থপর ভাবছেন, তাই না? আমি একমাত্র আমার ছেলের জন্য আপনাকে বিয়ে করতে চাইছি। কিন্তু এখানে আরও কয়েকটা ক্ষুদ্র ক্ষুদ্র কারণ রয়েছে। তন্মধ্যে একটি হলো আমার মেয়ে বাবু খুব পছন্দ। আর আপনার গম্ভীর মেয়েটা একটু বেশিই পছন্দ। ও অনেক সুন্দর, এমন সুন্দর গম্ভীর মেয়ের বাবা হতে পারলে দাম্ভিকতায় আমার মাটিতে পা পড়বে না। আর আমি খুব করে চাই এই দাম্ভিকতা, ও যখন নাকমুখ কুঁচকে বিরক্তি নিয়ে আমার দিকে তাকায়, এটা আমার খুব পছন্দ। আপনি যদি এই বিয়েতে রাজি হন, তবে আমি রোজ ওকে বিরক্ত করতে পারবো। ওর ফুলকো ফুলকো গাল দুটোতে বিনা দ্বিধায় আদর করতে পারবো। আর যখন বেবি গার্ল কালেকশনগুলো দেখি, তখন আমার খুব আফসোস হয় কেন আমার একটা মেয়ে নেই। মেয়েদের সব জিনিস অনেক আকর্ষণীয়। ওকে যদি আমি আমার করে নিতে পারতাম, তবে এর সব বেবি গার্ল কালেকশনগুলো আমার হতো। আর আপনি ভাবুন, আপনার একটা ছেলে থাকলে আপনি তাকে দিয়ে বাজার করাতে পারবেন ভারী কিছু, যখন জাগাতে পারবেন না তখন আপনার ছেলে আপনাকে সাহায্য করবে। আপনি যখন বুড়ি হয়ে যাবেন, তখন আপনার একটা ঢালের প্রয়োজন পড়বে না? আপনার শ্রবণের মতো একটা ছেলে থাকলে সে আপনার ঢাল হতে পারবে। শেষের কথাগুলো বেশ হাস্যরসাত্মক শোনালেও ইরা মুখে একটু হাসি দেখা গেল না। তার মুখশ্রী একদম গম্ভীর। সম্মুখের বাবা ছেলে তখন পিটপিট করে তাকিয়ে। দৃষ্টিতে তাদের সতর্ক বাবা ছেলে, সতর্ক দৃষ্টিতে মা মেয়ের গতিবিধি বোঝার চেষ্টা করছে। দুটো কড়া গম্ভীর দৃষ্টি দেখে শ্রেয়ান গলা খাকারি দিল। ছেলের পিঠে চাপড় দিতে দিতে উৎসুক নজরে তাকিয়ে ইশারায় কিছু প্রত্যুত্তর চাইল। ইরা থমথমে মুখে হাতের ফোনটি এগিয়ে দিল। শ্রেয়ান অবহেলায় ফোনটির দিকে এক পলক তাকিয়ে পকেটে ঢুকাতে গেলেও থমকাল। সে তড়িৎ গতিতে ফোনটি আবার চোখের সামনে ধরল। গোটা গোটা